অনেকেই জানবে তুমি একজন বিজেপি সমর্থক হয়ে কিভাবে বামে চলে এলে। একেবারেই তাই, একেবারেই তাই। এবং শুধু আমি নয়, মানে আমি আমার আশেপাশের অনেককে মানে বিজেপি থেকে বামে ফিরিয়েছি অনেক। মানে আমার অনেককে, মানে কি, মানে 10,000 জনকে তা নয়, মানে ধরো আমার আমার মানে হাতে যতজন, মানে যতজন আমার কথা শুনতো টুনতো, ধরো অন্তত 10-12 জনকে তো ফিরিয়েছি। হ্যাঁ, বাড়িতে বসে আমি তো কোনো সংগঠনে টংগঠনে যাইনি, বাড়িতে বসে বিভিন্ন যারা পাড়ার লোকজন আছে তাদের সঙ্গে কথা বলে ইত্যাদি করে এগুলো করে আর কি। এই হচ্ছে তুমি ব্যাপার। বিজেপির সদস্য ছিলে, তা সদস্য থাকার পরে এমন কি হলো তোমার মনোভাবে বাম মনোভাবাপন্ন চলে এলো? এটা চলে এলো তার কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আমার যেটা আমি যেটা হয়েছিল ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার কিছু আর কি বন্ধু বান্ধব বামপন্থী ছিল। ঠিক আছে। এইবার তাদেরকে আমি বিভিন্ন রকমের মানে একটুখানি টিটকিরি কাটা ইত্যাদি করতাম। এবার যেটা আর তৃণমূলের আমি চিরকালই বিরোধী ছিলাম, মানে তৃণমূল আমি সহ্য করতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, মানে শুরু থেকেই এরকম ব্যাপার ছিল। কি কারণে জানি না, মানে অকারণেই আর কি, হয়তো মমতার কথাবার্তা হয়তো পছন্দ হতো না সেরকম কোনো কারণে, মানে অকারণেই আর কি, কোনো কারণ ছিল না। এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বামপন্থীরা কেন খারাপ, এইটা তাদেরকে বোঝাবো বলে আমি অ্যাকচুয়ালি বামপন্থীর বিভিন্ন বই টই পড়া শুরু করেছিলাম, যে কেন বামপন্থীরা খারাপ, বিশেষ করে এই লকডাউনের সময়। লকডাউনের সময় আমি আমার মানে এমনি পড়ার অবসরে, মানে এমনি কলেজের পড়াটা ইত্যাদির অবসরে আমি এই বইগুলো পড়তাম। এবং পড়তে পড়তে আমি মানে আমার পুরো ভাবনা চিন্তা পুরো একেবারে উল্টো উল্টো দিকে ঘুরে গেল আর কি। তার কারণ আমি যখন দেখলাম যে অ্যাকচুয়ালি বামপন্থীদের সম্পর্কে এই বিভিন্ন মিডিয়াগুলো যে বলে তা একেবারে মিথ্যে কথা, মানে একেবারে পুরোপুরি মিথ্যে কথা। ঠিক আছে। যেরকম ধরো কয়েকটা কয়েকটা উদাহরণ দিই, যেরকম বলে যে বামপন্থী মানেই হচ্ছে গিয়ে, তারা বলে যে টাকা পয়সা কামিও না, টাকা পয়সা কামানো হচ্ছে পুঁজিবাদীদের কাজ, টাকা পয়সা কামিও না, টাকা পয়সা কামানো খুব খারাপ। এইটা মানে মিডিয়া প্রচার করে। কিন্তু আমি বামপন্থীদের বিভিন্ন বইপত্র পড়ে দেখেছি তারা কোথাও এই কথা বলেনি। তারা যেটা বলে সেটা হচ্ছে যে একজন টাকা কামানোর সুযোগ পাবে আর আরেকজন পাবে না, তা তো হতে পারে না। মানে আম্বানির ছেলে জন্মেই সে মানে কয়েকশো কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, আর আরেকজন হয়তো সে হয়তো একটা ছোট একটা প্রাইমারি স্কুলের মাস্টারের ছেলে বা বা একজন কোনো হকারের ছেলে। হ্যাঁ, সে কোনো সুযোগ সুবিধাই পাবে না, তা কি করে হবে? তাহলে এক কাজ করা যাক, ওই যে আম্বানির ছেলে, তার উপর ট্যাক্স বসিয়ে, তার উপর যত বেশি করে ট্যাক্স বসানো যায় বসাও, বসিয়ে সেই টাকাটা নিয়ে তুমি একটা, ওই যে একটা হকারের ছেলে, গরিব হকার, বা একটা গরিব হয়তো কোনো প্রাইমারি স্কুলের মাস্টারের ছেলে বা কোনো কেরানির ছেলে বা মেয়ে, তার কি করে উন্নতি করা যায় তাকে সেটা দেখো, মানে কিভাবে ওর থেকে নিয়ে মানে ওকে মেরে ধরে কেড়ে করে নিয়ে না। ঠিক আছে, ওর উপর ট্যাক্স বসিয়ে, লিগাল ভাবে ট্যাক্স বসিয়ে, যেমন ওরা তো প্রচুর টাকা মানে টাকা বাজে খরচা করে। এই যে ধরো এই যে ধরো আম্বানির যে ছেলে, এই আম্বানির ছেলে যে বিয়ে হলো আগের দিন, কি করলো, ও রিটার্ন গিফট দিল, মানে ওকে যখন যেরকম গিফট দিল ও রিটার্ন গিফট দিল। রিটার্ন গিফট কি দিল না, 2 কোটি টাকার ঘড়ি দিল এক একজনকে উপহার, ভাবো। 2 কোটি টাকার ঘড়ি, হ্যাঁ, মানে উপহার দিচ্ছে এক একজনকে রিটার্ন গিফট, মানে নিজের বিয়েতে নিজেই উপহার দিচ্ছে, সেটাও আবার 2 কোটি টাকা, ভাবা যায়? তো তার উপর যদি ট্যাক্স বসানো যায়, তার কাছ থেকে ওই 2 কোটি টাকাটা যদি নিয়ে নেওয়া হয়, সেই 2 কোটি টাকা যদি মানে অন্য কত ভালো মানে মানুষের ভালো ভালো কাজে লাগানো যাবে। তুমি একটা জিনিস ভেবে দেখো, যে যে মানুষটা 25,000 টাকায় সারা জীবন কাজ করলো, আমি একদিন হিসাব করে দেখেছি যে একটা মানুষ যদি 25,000 টাকায় সারা জীবন কাজ করে, তাহলে 60 বছর বয়সে গিয়ে সে কত টাকা ইনকাম করতে পারবে? আমি দেখলাম সে ইনকাম করতে পারবে 1,25,00,000। ভাবো, 1,25,00,000 বা 1.5 কোটি টাকা ইনকাম করতে পারবে সে সারা জীবনে। তাহলে সে সারা জীবনে ওই টাকা ইনকামও করতে পারবে না যেই টাকা আম্বানির ছেলে শখ করে তার বন্ধুকে নিজের বিয়েতেই রিটার্ন গিফট দিয়েছে, যে টাকা, সেই টাকাটা একটা মানুষ সারা জীবন খেটেও রোজগার করতে পারবে না। তাহলে বুঝতে পারছো অর্থনৈতিক বৈষম্যটা কোন জায়গায় রয়েছে। তো এইবার ওই যে যে লোকটা সারা জীবনেও 1.5 কোটি টাকা ইনকাম করতে মানে পারবে আর কি, খুব বেশি হলে, ঠিক আছে, 2 কোটি টাকা সে সারা জীবনে ইনকাম করতে পারবে না, সেই লোকটা যদি দেখে যে একটা দুর্নীতি করার আমি সুযোগ পাচ্ছি, সে তো দুম করে দুর্নীতিটা করে ফেলবে। কারণ সে সে দেখবে যে চারিদিকে দুর্নীতি হচ্ছে, নেতাও দুর্নীতিগ্রস্ত, ব্যবসায়ীও দুর্নীতিগ্রস্ত, তারপরেও তাদের কিছু হচ্ছে না, তখন তার মনে ঢুকে যাবে কি যে দুর্নীতিটা খুবই লেজিটিমেট একটা ব্যাপার, দুর্নীতিটা তো একটা সাধারণ ব্যাপার। ঠিক আছে, তখন সে কিন্তু দুর্নীতি করবে। এবং এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি একটা দেশ মানে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এর জন্য দেখবে যত বড় বড় পুঁজিবাদী দেশ আছে, সেই দেশ তত বেশি দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, আমেরিকা হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। এবং আমরা তো আমেরিকার মানে মানে আমেরিকার নাম কেন বললাম, কারণ আমেরিকা একটা মানে সবচেয়ে বড় পুঁজিবাদী দেশগুলোর মধ্যে মানে একেবারে সর্বোচ্চ স্তরে রয়েছে। ঠিক আছে, সেই জন্য আমি আমেরিকার নাম বললাম। তোমার মানে এখানে তো আমি কথা বলছি বলে ফোনে, তাই চার্টটা আমি তোমায় দেখাতে পারবো না। একটা চার্ট বেরিয়েছিল একজন খুব বিখ্যাত একজন গবেষকের, তিনি গবেষণা করে দেখিয়েছিলেন যে কোন দেশে মানে ধনী দেশগুলোর মধ্যে কোন দেশে মানুষ সবচেয়ে খারাপ আছে, দেখাচ্ছে আমেরিকা। এবং তুমি শুনলে হয়তো অবাক হবে যে আমেরিকার শিক্ষা দীক্ষা নিয়ে আমরা মানে আমাদের এখানের মিডিয়া বা আমাদের এখানকার কিছু লোকজন তারা এত হেল খায়। তারা হয়তো তারাও জানে না এটা, যে আমেরিকার 60% মানে মানুষ তারা কোনোদিনও কলেজে যেতে পারে না। তুমি ভাবতে পারো?
60% মানুষ কলেজে যেতে পারে না জীবনে, মানে কলেজের মুখ দেখেনি। যদি ওখানে ওরা কলেজ বলে না, ওটাকে ওরা স্কুলই বলে। মানে আমরা যেটাকে কলেজ বলি ওটাকেও ওরা স্কুল বলে। হ্যাঁ, আমি কলেজ বোঝানোর জন্য বলছি আর কি। মানে যে হায়ার এডুকেশনে 60% লোক চান্সই পায় না, ওখানকার অবস্থা এমন। ঠিক আছে, ওই 40% লোকই চান্স পায়। এবং ওই 40% লোককে আমরা দেখি আর দেখে ভাবি যে পুরো আমেরিকাটাই বোধহয় এরকম। আবার তুমি একটা জিনিস খেয়াল করবে, যে আমেরিকা মানেই লোকে ভাবে যে প্রত্যেকের বোধহয় গাড়ি আছে, হ্যাঁ প্রত্যেকের বড় বড় গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে। এর মজার বিষয়টা হচ্ছে আমেরিকা, ওখানকার যে ট্রান্সপোর্ট সিস্টেম, যে আমরা আমরা যেমন কি, আমার যেমন এখান থেকে যদি আমার হাওড়া যেতে ইচ্ছা হয়, ঠিক আছে, আমি কি করবো, একটা একটা টিকিট কাটবো, 15 টাকার টিকিট কাটবো, হাওড়া চলে যাবো। হ্যাঁ, মানে প্রায় 64 কিলোমিটার, আমার বাড়ি থেকে হাওড়া প্রায় 64 কিলোমিটার। তো আমি কিন্তু 15 টাকায় চলে যেতে পারবো, ভাবা যায় না। এই 15 এই 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 রাস্তাটা, এই 64 কিলোমিটার, আমাকে যদি কোনো প্রাইভেট গাড়িতে করে যেতে হয়, ওলা উবেরে করে যেতে হয়, কত টাকা লাগবে? কয়েক হাজার টাকা নিয়ে নেবে। ঠিক আছে, দু 3 হাজার টাকা তো নেবে, আমি জানি না ওলা উবেরে কত টাকা নেয়, আমি কখনো চড়িনি তাই জানি না, কিন্তু নেবেই। সেই কিন্তু এই যে সরকারি যে ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, সেই জন্য কিন্তু আমি 15 টাকায় চলে যেতে পারছি। আমেরিকায় এই সুবিধাটা নেই, মানে প্রায় নেই বললেই চলে। ওখানে যে সাবঅল্টার্ন যে ইয়েগুলো আছে, ভিলেজ গুলো আছে, ওখানে মানে কোনো সুযোগ সুবিধা নেই। ওখানকার মানুষকে গাড়ি রাখতেই হবে, এবং গাড়ি রাখতে হবে, গাড়ি কিনতে হবে। গাড়ি কিনলে কি হবে, ওই গাড়ি বেচছে যে পুঁজিপতি গুলো, তাদের লাভ হবে, এবং তারা তেল কিনবে। ঠিক আছে, এবং যেহেতু তারা তেল কিনছে, তাই জন্য ওই যে বড় বড় যে মিডল ইস্টার্ন যে দেশগুলো আছে, ধরো ওই যে আরব, ইরান, হ্যাঁ, এই যে দেশগুলো আছে, ওই দেশগুলোতে কি করে, এই জন্য আমেরিকা ওই টাকা দিয়েই ওই দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ তৈরি করে রাখে। ঠিক আছে, কেন যুদ্ধ বিগ্রহ তৈরি করে রাখে, যেন ওই দেশগুলো কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে। ঠিক আছে, এবং ওই দেশগুলোর সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে রাখে, এবং ওখান থেকে কি সুযোগ সুবিধা পায়, যে ও বলে যে তোমাকে এই সুবিধাটা দিয়ে দেবো, তুমি অমুক দেশকে মারো। আবার ওই দেশটাকে গিয়ে বলবে যে তোমাকে আবার এই সুবিধা দিয়ে দেবো, তুমি ওই দেশটাকে গিয়ে মারো। বলে কি করবে, ওদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে মাঝখান থেকে ফায়দাটাও তুলে নিয়ে আসবে, কম টাকায় তেল তেল নিয়ে চলে আসবে। ঠিক আছে, কারণ আমেরিকায় কিচ্ছু নেই, আমেরিকায় কিচ্ছু নেই। ঠিক আছে, সবকিছু হচ্ছে ওরা এদিক ওদিক থেকে। এমনকি তুমি শুনলে অবাক হবে যে ওখানকার যেসব মানে খেলনা টেলনা গুলো আছে, ওগুলো সব চায়না থেকে আনানো। ওইখানকার যেসব গাড়ির পার্টস গুলো, সেগুলো সব বিদেশ থেকে আনা হয়। ঠিক আছে, এরকম ব্যাপার। আমেরিকায় কিচ্ছু নেই, ওদের শুধু মানে মিডিয়া প্রচার আর ওই যুদ্ধ, মানে ওয়ার ক্যাপিটালিজম যাকে বলে, মানে যুদ্ধাস্ত্র বিক্রি করে বলেই কিন্তু ওরা আজকে এরকম ভাবে ফুলে ফেঁপে উঠেছে। ব্রিটেনের মতো দেশ, আমি পুঁজিবাদী দেশের কথা বলছি। কেন পুঁজিবাদী দেশের কথা বলছি, কারণ বিজেপি একটা পুঁজিবাদী, একটা মানে কি বলবো, উগ্র পুঁজিবাদী একটা কি বলবো দল। ঠিক আছে, তো ওই দলের যদি ক্ষমতা বেশি বৃদ্ধি হয়, তাহলে একটা দেশের কি অবস্থা হয়, আমি সেইটা বোঝানোর জন্য তোমাকে বলছি। এবং বামপন্থীরা বাড়লে কি হয়, সেটা আমি একটু পরে বলছি। ব্রিটেনের মতো দেশ, ব্রিটেনের যে দেশে আমরা জানলাম, আমরা দেখলাম যে এবছর বামপন্থীরা জিতেছে। কেন জিতেছে, কারণ তার আগে দক্ষিণপন্থীরা সাংঘাতিক রকম অত্যাচার করেছে ওখানকার মানুষের উপর। এবং ওখানকার মানুষকে বলেছে যে সবকিছু বেসরকারীকরণ হয়ে গেলে খুব লাভ হবে তোমাদের, তোমাদের পরিষেবা উন্নত হবে, তোমাদের মানে তোমাদের জীবন একেবারে স্বর্গ হয়ে যাবে, বুঝলে তো, মানে একদম রামরাজ্য তৈরি হয়ে যাবে ব্রিটেনে। এরকম একটা ব্যাপার ওরা চালু করে মানে বলেছিল, প্রচার করেছিল, এবং মানুষ ওটাতে মানে মেতে উঠেছে। যেমন আমাদের এখানে অনেকে মেতে ওঠে, দেখবে বলে যে হ্যাঁ হ্যাঁ, বেসরকারীকরণ হয়ে গেলে বেশ লাভই হবে। ওরে বেসরকারীকরণ হয়ে গেলে তুই ওটার ইয়ে পাবি না, তুই ওটার ফায়দা পাবি না, কারণ তুই ওখানে যেতেই পারবি না। আজকে প্ল্যাটফর্মে আমরা গিয়ে দাঁড়াতে পারছি কেন, বা ট্রেনে উঠতে পারছি কেন, কারণ ওটা বেসরকারীকরণ হয়নি বলে। আমি পারবো আজকে রাজধানীতে চাপতে, বা যে কেউ মানে চাইলেই পারবে রাজধানীতে চাপতে? কোনোদিনও পারবে না। ঠিক আছে, কারণ ওগুলো আমাদের জন্য তৈরি না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বা বড় বড় যে আরো যে বিলাসবহুল ট্রেন গুলো আছে, সেগুলোতে চাপতে পারবে? পারবে না। ঠিক আছে, এইবার কথাটা হচ্ছে যে ওই ব্রিটেনে আহ মানে এখন এখন ওই মানুষগুলো কি বলছে, যে না না না, বেসরকারীকরণ ভালো না, আমাদের আগেই ভালো ছিল, সরকারিকরণই ভালো ছিল। এবং সেই জন্য ওরা কিন্তু এবার বামপন্থীদের এত বেশি সিটে জিতিয়েছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে ওই বামপন্থীদের মধ্যে যিনি নেতা ছিলেন, জেরেমি করবিন বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যুদ্ধাস্ত্র ব্যবসা বন্ধ করে দেবো, এই যুদ্ধ যুদ্ধ খেলা আমরা খেলবো না। মানে আমাদের দেশ তো বড়লোক হচ্ছে, কিন্তু আশেপাশের দেশগুলো সব মানে যুদ্ধ করে ওখানকার মানুষজন মারা যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য জেরেমি করবিনকে ওই মানে পার্টি থেকে বের করে দিয়েছে। মানে কেন বের করে দিয়েছে, কারণ কর্পোরেটের হয়তো কিছু কলকাঠি মেরেছিল মাঝখান থেকে। কারণ লেবার পার্টিতে জানোই এখন পুরোপুরি বামপন্থী নেই, আর একটু কংগ্রেসের মতো হয়ে গেছে, কিছুটা বামপন্থী, কিছুটা সেন্ট্রিক একটা দল হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, একটা পুঁজিপতি সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে এই অবস্থা হয়। আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে এখন ছাত্ররা আন্দোলন করছে। কেন আন্দোলন করছে, কারণ ওখানকার যে সরকার, সে ওখানে চরমতম দুর্নীতি করেছে, মানে সবকিছুতে দুর্নীতি করে রেখে দিয়েছে। ঠিক আছে, আজকে ছাত্ররা ওখানে আন্দোলন করছে, এই আজকেই 6 জন ছাত্র মারা গেল। ঠিক আছে, আমার এক বন্ধু যে নিজে বামপন্থীদের সবসময় গালাগাল দিত। ঠিক আছে, এবং সব মানে সে বাংলাদেশি আর কি, বাংলাদেশের বন্ধু। বামপন্থীদের সবসময় গালাগাল দিত এবং বলতো যে তোরা সারাক্ষণ এসব কি বামপন্থী বামপন্থী করে যাস, তোদের কাজই হচ্ছে শুধু মানে লোককে উস্কে দিয়ে আন্দোলন টান্দোলন করা,
আর নিজেদের ক্ষমতা বজায় রাখা, লোকে শান্তিতে তোরা থাকতে দিস না, এসব ইত্যাদি এসব বলতো। সেই বন্ধুটা আজ এখন ওই আন্দোলনকে সাপোর্ট করছে, ঠিক আছে, কারণ সে বুঝতে পারছে যে কি অবস্থা হয়ে রয়েছে ওর দেশে। এখন আমি ওকে বললাম আর কি যে মানে বলতি তো যে আন্দোলনে কিছু হয় না বা কিছু, বা আন্দোলন একটা বাজে জিনিস। আজকে দেখ সে আন্দোলন কিন্তু তোকেও করতে হচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে পুঁজিবাদী সরকার যখনই একটা দেশে একেবারে শিকড় কেটে বসে পড়বে, তখনই ওখানকার সাধারণ মানুষদের সমস্যা হয়ে যাবে। বড় লোকদের কিছু হবে না, বড় লোকদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মানে বড় লোক মানে আমি বলছি না যে যে লোকটা হয়তো স্কুল একটা প্রাইমারি স্কুলে চাকরি করে বা হাই স্কুলে চাকরি করে, আমি তাদেরকে বড় লোক বলছি না, ঠিক আছে। আমি বড় লোক বলছি কাদের, যাদের পুঁজি আছে, যারা সরকারকে ফান্ড করতে পারবে, আমি সেই সব বড় লোকদের কথা বলছি। আর আমরা মানে যাদের বড় লোক ভাবি যে একটা স্কুল মাস্টারি চাকরি করে বা একটা হয়তো কলেজে কোনো প্রফেসর, ওরা বড় লোক না, ওরা দেখবেন ডি এর জন্য রাস্তায় বসে পড়ে, ঠিক আছে। কারণ বড় লোককে কখনো মানে কোনো সুবিধা পাওয়ার জন্য রাস্তায় বসে পড়তে হয় না। আম্বানি যদি ব্যাংকের টাকা মুকুব করতে চায়, আম্বানি রাস্তায় বসে পড়বে? কখনোই বসবে না। আম্বানি কি করবে, একদম শটান মানে মোদির কাছে চলে যাবে, গিয়ে বলবে যে তোমাকে আমি এবারের ইলেকশনে এত টাকা দেবো, অমুক অমুক জায়গার যা খরচ লাগবে সব দিয়ে দেবো, তুমি আমাকে এই 16 কোটি টাকা মুকুব করে দাও, 5 লাখ কোটি টাকা মুকুব করে দাও, ঠিক আছে, এরকম করবে। আর এই ডিএ আন্দোলনকারী, এই যে গ্রুপ ডির যে ইয়েগুলো, যারা ওই অফিসার মানে চাকরি করে, তাদেরকে কি করতে হবে, ছোট ছোট আন্দোলনের জন্য রাস্তায় বসতে হবে। তো তাদেরকে আমি বড় লোক বলছি না, ঠিক আছে, এটা এটা অনেকে গুলিয়ে ফেলে। এই জন্য আমি মানে এটাকে ইয়ে করে দিলাম, ঠিক করে দিলাম। হম। আরেকটা ব্যাপার কি, এই আম্বানি টাম্বানি যখন কোনো কোনো জায়গায় কোনো কিছু কিনবে জিনিসপত্র, ওরা কিন্তু ওদের মতোই বড় বড় সংস্থা থেকে কিনবে, ঠিক আছে। আম্বানি কিন্তু ফুটপাতের দোকান থেকে প্যান্ট কিনবে না। আম্বানি কিন্তু কোনো জিনিস কেনার সময় ওর ওর লেভেলের কোনো দোকানে যাবে। আর এই যে তোমার গ্রুপ ডির যে যারা ইয়ে করে, গ্রুপ ডির যারা চাকরি করে, বা প্রাইমারি স্কুলের মাস্টার বা একটা কোনো এমনি স্কুলের মাস্টার, তারা কি করবে, তারা নিজের এলাকার আশেপাশের দোকান থেকে কিনবে, হ্যাঁ হয়তো ফুটপাত থেকে কিনবে না, কিন্তু তারা ওই যে থাকে না যে অমুক ক্লথ হাউস, তমুক বস্ত্রালয়, এইসব জায়গা থেকে গিয়ে কিন্তু কিনবে। শখে হয়তো এক আধবার চলে গেল প্যান্টালুন ফ্যান্টালুনসে, কিন্তু তারা কিন্তু বারবার যাবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তারা কিন্তু এই আশেপাশের ইকোনমিটাকে বাঁচিয়ে রাখে। আর আম্বানি টাম্বানি কি করে, এরা কিন্তু ওই আশেপাশের ইকোনমিতে কোনো রকমের কোনো ইয়ে করে না, ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে। এরা শুধুমাত্র এদেরকেই বাঁচিয়ে রাখে। হুম। আর ওই গরিব মানুষের টাকা নিয়ে শুষে গরিব মানুষদেরই সামনেই ওই টাকার নিয়েই মানে ওই ওই ঐশ্বর্যেরই বড়াই করে। আর সেই বড়াই দেখে আমরা বলি আহ কি সুন্দর, হ্যাঁ। আমি আমি কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ওই দেখবে ওই আম্বানি আর আম্বানির বউ একটা সোনার কি একটা যেন পরে দাঁড়িয়ে আছে। আর সেইটা সেইটা দেখলাম, ওই ওই ফটোটা শেয়ার করে অনেকে লিখছে যে এটা হচ্ছে পুরো পাকিস্তানের জিডিপি। হ্যাঁ, পাকিস্তান দেখে নে, অকাত দেখে নে। মানে তুমি ভাবো, মানে পাকিস্তান একটা মানে একটা ধসে যাওয়া দেশ, সেই দেশের সঙ্গে ও কম্পিটিশন করছে। তুমি ভাবো, আমি কি আমার স্কুলের আমি যদি স্কুলে পড়ি, আমার যদি পড়াশোনা শেখার ইচ্ছা থাকে, আমি কি আমার স্কুলের একদম লাস্ট বয়ের সঙ্গে নিজের তুলনা করব? হ্যাঁ, যে দেখ লাস্ট বয়, তুই তো 100-তে 10 পেয়েছিস, এই দেখ আমি 100-তে 15 পেয়েছি, তোর থেকে বেশি, এরকম বলবো? নাকি আমার তুলনাটা ফার্স্ট বয়ের সঙ্গে করবো? আমার তুলনা তো ফার্স্ট বয়ের সঙ্গে করা উচিত। কিন্তু এদের মানসিকতায় মিডিয়া এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, যারা পাকিস্তানের মানে বাইরে কিছু বেরোতেই পারে না, ঠিক আছে। এর কাছে হয়তো যে ফোনটা আছে, সেই ফোনটা হয়তো পরের মাসে কিভাবে চার্জ করবে, রিচার্জ করবে, তার টাকা অব্দি নেই। সেই টাকা হয়তো বাপের কাছ থেকে চাইবে, ঠিক আছে। কিন্তু সে কি করছে, আম্বানির ছেলে কত বড় লোক, আম্বানি মানে কত বড় লোক, সেই নিয়ে কিন্তু সে পোস্ট দিয়ে যাচ্ছে, পোস্টের পর পোস্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বিনা পয়সায় আম্বানির প্রচার করে দিচ্ছে। এই এই হচ্ছে ব্যাপার, এই এই মানসিকতাই অ্যাকচুয়ালি দক্ষিণপন্থীরা চায়, যে এই মানসিকতা তৈরি হোক, ঠিক আছে। এই এই দেখলাম একজন বলছে যে বামপন্থীরা কিন্তু ওই ধরনের কোনো বিয়েতে যায় না, এই মুকেশ বা এই আদানি আম্বানির যে বিয়ে টিয়ে এইগুলোতে বামপন্থীরা কখনো যায় না। তো নিচে দেখলাম অনেকে কমেন্টে লিখেছে যে ডাকে না তাই যায় না, ডাকলে তো যাবে। আবার অনেকে লিখেছে এই ভিখিরিগুলোকে আবার কি ডাকবে, এরকম বলছে। অর্থাৎ তারাও কিন্তু জানে যে এদের ডাকবে না, কারণ বামপন্থীরা কিন্তু এদের থেকে টাকা নেয় না, এদের স্বার্থ বামপন্থীরা চরিতার্থ করে না, বামপন্থী দলগুলো। তাই জন্য বামপন্থীদের কখনো এইসব কর্পোরেটের বড় বড় যে পুঁজিপতিরা, তারা কখনো ডাকে না, এরাও জানে। কিন্তু এরা যেটা ধরতে পারছে না, যে যারা তাহলে যাচ্ছে, তার মানে তারা নিশ্চয়ই কর্পোরেটদের সাহায্য করে। তাহলে কর্পোরেটদের যে সাহায্য করছে, কাদের টাকা নিয়ে করছে, টাকাটা নিয়ে করছে আমাদের টাকা নিয়ে করছে। আজকে এই যে এই যে চাষিগুলো, এই যে পাঞ্জাব পাঞ্জাব হরিয়ানার দিকে যে আন্দোলন হলো, তখন এই চাষিগুলো এমএসপি চাইলো বলে কি করলো, চাষিদের উপর গুলি চালিয়ে দিল, চাষিদেরকে খালিস্তানি বলে মানে দাগিয়ে দিল, ঠিক আছে, এরকম করলো। কিন্তু কর্পোরেটদের ঋণ মুকুব করে দিল, কর্পোরেটদের 16 লক্ষ কোটি টাকা মুকুব করে দিল। কর্পোরেটদের যে উপরে যে ট্যাক্স বসতো সেটা কমিয়ে দিল, কত 3% না 4% যেন কমিয়ে দিয়েছে, ঠিক আছে। শুনতে হয়তো মনে হচ্ছে 3% 4%, এমন কি 3% 4% অনেক অনেক, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। যেমন এবছর কংগ্রেসের ভোট 2% বেড়েছে, আর বিজেপির ভোট কিন্তু ওই 1.5% না কত কমেছে, তাতেই দেখুন কিরকম ফারাক হয়ে গেছে।
ঠিক আছে? তো 1% 2% আমাদের শুনলে হয়তো মনে হয় যে খুবই কম, কিন্তু এটা যখন মানে একটা বৃহৎ জিনিসের উপর এই 1% 2% লাগানো হয় তখন সেটা অনেক বেশি। তো সেই সেই ইয়েটা ট্যাক্সটা কমিয়ে দিল। তো এই যে টাকাটা যে কমিয়ে দিল এটা তুলবে কোত্থেকে? আমাদের উপর থেকে তুলবে। ঠিক আছে? তখন এই 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 সব এই যে ইলেকট্রাল বন্ডে তখন কি করবে, এই এই যে ভুয়ো যে ওষুধের কোম্পানিগুলো, তাদের কাছ থেকে টাকা নিয়ে কি করলো, ওষুধগুলোকে বাজারে ছেড়ে দিল। এই যে ভুয়ো ওষুধগুলো এখন বাজারে ঘুরছে, এগুলো খাবে কে? আমি আমি তুমি খাবো। আমার মতো মানুষই খাবে, ওদের মতো মানুষই খাবে। ঠিক আছে? এই এই হচ্ছে ব্যাপার, কারণ এগুলো সস্তার ওষুধ। এই সস্তার ওষুধ, মানে এরা মরে যাক, এরা মরে গেলে কি হয়েছে, এদের মতো আরো জন্মে যাবে। ঠিক আছে? ওই একটা কবিতা ছিল না যে মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিল পারতো, এরা এটাই ভাবে। হ্যাঁ, যে মানুষ এটা তো সস্তা, এটা তো জন্মেছেই আমাদের হয়ে মরার জন্য, এদের অ্যাকচুয়ালি এই টেন্ডেন্সি যে এরা জন্মেছেই আমাদের হয়ে মরার জন্য। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, কিন্তু বামপন্থীরা কিন্তু কখনো এটা করে না, কারণ তাদের মেন পুঁজি হচ্ছে কি এই সাধারণ মানুষ। তো এই সাধারণ মানুষ যদি না থাকে তাহলে রাজনীতিটা করবে কাদের নিয়ে? তাই জন্য এরা সবসময় চাই এদেরকে বাঁচিয়ে রাখতে। আমাদের আরেকটা ভুল হচ্ছে, আমরা সবসময় ভাবি যে যে অধিকারগুলো আমরা এখন ভোগ করছি সেই অধিকারগুলো বলতে হয় আমরা এমনিই পেতাম, মানে বামপন্থীরা না থাকলেও পেতাম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা ভুল। আজকে আমি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছি, কেউ এসে আমার কাছ থেকে টাকা চাইছে না, তার কারণ ওটা সরকারি, ওখানে সাধারণ মানুষের যাওয়ার অনুমতি আছে তাই। তুমি একটা প্রাইভেট কোনো প্রপার্টিতে ঢোকো, মানে কোনো এরকম যে বড় কোনো ক্লাব বা ইত্যাদি বা এরকম থাকে না বিভিন্ন, সেখানে গিয়ে তুমি দাঁড়াও তো দাঁড়াতে পারবে না। কিন্তু সরকারের অধীনে যেসব পার্ক রয়েছে, যেসব এলাকাগুলো রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তুমি দাঁড়াতে পারবে, বসতে পারবে। এই হচ্ছে সুবিধা, এই অধিকার কিন্তু আমাদের আগে ছিল না। ঠিক আছে? এই যে যখন রাজা রাজাদের সময় ছিল, কোন রাজা রাজারা কখনো ভেবেছিল যে আচ্ছা আমি তো পালকিতে চলে যাই বা আমি তো হাতিতে চলে যাই, আমার দেশের যে, আমার রাজ্যের বা আমার দেশের যে সাধারণ মানুষ আছে তারা কোনো জায়গায় যাওয়ার জন্য, যাওয়ার হলে কিভাবে যাবে, চলো এদের জন্য আমি একটা ব্যবস্থা করি, একটা মানে কিছু পালকির গ্রুপ তৈরি করি বা ইত্যাদি করি? কোন রাজা কখনো করেছে? করেনি। তাহলে রাজারা ভাবতো যে ও প্রজারা বুঝে নেবে ওরা কি করে বাঁচবে। ঠিক আছে? ইংরেজরা যখন ছিল তখন তারাও তাই করেছে। ঠিক আছে? ইংরেজরা কিন্তু ট্রেন তৈরি করেছে আমাদের ভালোর জন্য না, ওরা ট্রেন তৈরি করেছে কারণ তখন জলপথ ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই জন্য ওরা ট্রেন তৈরি করেছে যাতে ভারত থেকে এই বড় সোনা দানা ইত্যাদি টাকা পয়সা ঝেড়ে নিয়ে গিয়ে লন্ডনে চলে যেতে পারে। ঠিক আছে? খুব সহজে। তারপরে খনিজ, আমাদের যে খনিজ গুলো আছে, ঠিক আছে, মেন ওদের উদ্দেশ্য ছিল মালগাড়ি তৈরি করা। হম এই যে খনিজ যেগুলো আছে সেইগুলোকে নিয়ে যাতে লন্ডনে চলে যেতে পারে, ব্রিটেনে চলে যেতে পারে, এই হচ্ছে ওদের উদ্দেশ্য ছিল। ওদের উদ্দেশ্য আমাদের মানে উপকার করা ছিল না, এবং সেটা অনেকে বুঝতে পেরেছিল। সেটা মানে অনেকেই বুঝতে পেরেছিল, কিন্তু সেটা বলেও ছিল, তাদের কথা কেউ শোনেনি। যাই হোক, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর ওটা আমাদের সুবিধাই হয়েছে, এখন ওটা আমরা ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করি, কিন্তু ওটা কিন্তু আমাদের ভালোর জন্য হয়নি। ঠিক আছে? এবং এই যে দেখবে, আমরা যখন স্কুলে পড়তাম, হুম, সরকারি স্কুলগুলো তুলনায় এতটাই ভালো ছিল যে সেখানে কিন্তু অনেক বড় লোকের ছেলে মেয়েরাও এসে পড়তো। হয়তো কারো বাবার হয়তো নার্সিং হোম আছে, আমার আমার নিজেরই একটা বন্ধু ছিল যার বাবার নার্সিং হোম আছে। ঠিক আছে? সে আমার সঙ্গে এসে বসতো আমার পাশে, আমার বাবার একটা দোকান আছে। ঠিক আছে? সে কিন্তু আমার পাশে এসে বসতো, কখনো কিন্তু আমার এই ধারণাটা হয়নি যে ওর বাবা মানে নার্সিং হোম আছে, হ্যাঁ, বা ও আমার থেকে খুব এত বড় লোক, কারণ ওইভাবেই আমরা বড় হইনি। এবং এর ফলে কি হয়েছে, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্যে ক্লাস ডিভিশনটা কমে গেছে। আমারই এক বন্ধু, আমার মানে বেশ নাম বলছি না, সে নিজে বলেছিল 2012 সালে যে তাদের বিজনেস টার্নওভার হচ্ছে 70 লাখ বছরে। ঠিক আছে? হয়তো অনেক ব্যবসায়িক থেকে অনেক কম এটা, কিন্তু আমাদের থেকে তো প্রচুর বেশি, প্রচুর বেশি। ঠিক আছে? 70 লাখ মানে বছরে, বুঝতে পারছো, মানে 12 দিয়ে ভাগ করলে সেটা মাসে কত দাঁড়ায়? 6 লাখ। 6 লাখের কাছাকাছি দাঁড়ায়, মানে একটা মানুষের 6 লাখ টাকা ইনকাম, ইয়েতে টার্নওভার আর কি, মাসে। সে আমাদের সঙ্গে একই স্কুলে পড়তো, আবার ওই স্কুলেই একটা ছেলে, মানে কি, একটা হয়তো আদিবাসী ছেলে পড়তো, যার বাবার হয়তো মাসে ইনকাম হচ্ছে 6,000। তো এই যে মানে যখন তারা একসঙ্গে বসে পড়াশোনা করছে, মারামারি করছে, একসঙ্গে টিফিন ভাগ করে খাচ্ছে, তখন তাদের অজান্তেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস ডিভিশনটা মুছে যাচ্ছে। আজকে কিন্তু এই আমার যে এই 70 লাখ টাকা যে টার্নওভার যে বন্ধুটা, সে কিন্তু আমার সঙ্গে কথা বললে ও কিন্তু ধনির মতো ব্যবহার করে না আমার সামনে। ঠিক আছে? বা আমার সেই যে বন্ধুটার বাবার মানে ইয়ে রয়েছে, নার্সিং হোম রয়েছে, সেও কিন্তু আমার সামনে দাঁড়িয়ে কখনো ওই ওই রকম ধনির মতো ব্যবহার করে না। ঠিক আছে? কেন করে না? তার কারণ হচ্ছে তার মনেই ওটা নেই, এবং আমারও কখনো ওটা মনে হয় না যে ও খুব বড় লোকের ছেলে। আমার থেকে মানে কয়েক মানে শোগুণ আহ, ধনী, কখনো মনে হয় না। কেন মনে হয় না? কারণ ওর সঙ্গে আমার এই ক্লাস ডিভিশনটা ঘুচে গেছে, যেহেতু আমরা একই সঙ্গে স্কুলে পড়াশোনা করেছি। কিন্তু এখন কি হচ্ছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারি স্কুলগুলো একদম পিন্ডি চটকে দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষের মধ্যে একটা একটা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পড়ে কি হবে, চাকরি বাকরি তো হবে না। ঠিক আছে? এটা কিন্তু দক্ষিণপন্থীরা ইচ্ছে করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে পড়ে কি হবে, চাকরি বাকরি তো হবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে পড়াশোনাটা শুধুমাত্র চাকরি বাকরির জন্য নয়, পড়াশোনাটা হচ্ছে আমি চাকরি পাচ্ছি না কেন, এই প্রশ্নটা আমার মধ্যে যাতে জাগে সেই জন্য আমার পড়াশোনা দরকার। ঠিক আছে?
এই প্রশ্নটা এই প্রশ্নটা জাগাতে পেরে, যে আমরা অত্যাচারিত কেন, এই প্রশ্নটা জাগাতে পেরেছিল বলেই কিন্তু স্বাধীনতা আন্দোলন হয়েছে। এই প্রশ্নটা যতদিন না জাগাতে পেরেছিল ততদিন কিন্তু স্বাধীনতা আন্দোলন হয়নি। তুমি একটা জিনিস খেয়াল করবে, দেখবে দাদা, স্বাধীনতা আন্দোলন তখনই হয়েছে যখন মানুষ শিক্ষিত হয়েছে। ইংরেজরা চেয়েছিল যে ব্রিটেন থেকে তো মানুষ এনে এখানে কাজ করানো যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানকার যে আবহাওয়া সেটা ব্রিটেনের মানুষের সঙ্গে স্যুট করছে না। তখন তারা ভাবলো যে এখানেই একটা গোষ্ঠী তৈরি করতে হবে, যারা মনে প্রাণে হবে ইংরেজ কিন্তু রক্তে হবে বাঙালি, মানে ভারতীয়, রক্তে ভারতীয় কিন্তু মনে প্রাণে ইংরেজ, এরকম যেন থাকে। ওই রকম মানসিকতার মানুষ তৈরি করতে গিয়ে তারা বিভিন্ন স্কুল টুল কলেজ টলেজ ইত্যাদি বানালো, সেখানে বিভিন্ন ভারতীয় ছেলেরা পড়াশোনা করলো, আমাদের বাংলায়ও তৈরি হলো এই যে স্কুল টুল, এই যে হিন্দু স্কুল হ্যানা ত্যানা এগুলো সব তৈরি হলো, ঠিক আছে, প্রেসিডেন্সি। এইবার হলো কি, যে এগুলোতে পড়াশোনা করার পর আমাদের এখানকার লোকজন তখন বুঝতে পারলো, আরে এরা তো মানে আমাদেরকে শোষণ করছে। এটা বুঝতে পারলো কখন? বুঝতে পারলো পড়াশোনা শেখার পর, ঠিক আছে। যেমন একটা কথা, চেন নামে একটা কথা বলা হয় না, যে চে গুয়েভারা বলেছিলেন যে বিপ্লবী হতে চাইলে শিক্ষিত হওয়া আগে। এটা কেন বলেছিল? মানে শিক্ষিত হওয়া মানে কিন্তু উনি কখনো বলেনি যে বড় বড় ডিগ্রি অর্জন করো, বড় বড় ডিগ্রি অর্জন করেও মানুষ অশিক্ষিতের মতো কাজ করে। শিক্ষিত হওয়া মানে কি, যে তুমি যে অত্যাচারিত হচ্ছ বা তুমি যে বঞ্চিত হচ্ছ, এটা তুমি বুঝবে কি করে? তুমি তো বুঝতেই পারবে না। যে মানুষটা ইংরেজি খবরের কাগজ পড়ে না সে বিজেপির শয়তানি বুঝতেই পারবে না। যে মানুষটা অল্টারনেট মিডিয়া দেখে না সে বিজেপির শয়তানি বুঝতেই পারবে না। সে যদি শুধুমাত্র ওই নিজের ভাষার কিছু ওই মেন স্ট্রিম মিডিয়া গুলো দেখে, তাহলে সে সবসময় ভাববে যে মমতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ নেত্রী আর মোদী হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো নেতা। ঠিক আছে, এটাই ভাববে সবসময়, কারণ এটাই কিন্তু মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়। আর বামপন্থীরা তো কোনো কাজের না, ওগুলো তো শুধু বড় বড় লেকচার দেয়, তাত্ত্বিক কথাবার্তা বলে ইত্যাদি করে। এইরকম হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে মানে বামপন্থী মানুষদের, মানে মানুষদেরকে খাটো করা বা বামপন্থাটাকে যে একটা নিচু মানে ডিগ্রেড করা মানুষের মনে, যে এই পন্থাটা শুধু তাত্ত্বিক ব্যাপার স্যাপার আছে, এদের কোনো কাজ নেই, এরকম একটা মানসিকতা তৈরি করা। এই মানসিকতা তৈরি করাটা কিন্তু এই দক্ষিণপন্থী দলগুলো বা এই কর্পোরেটের দালাল যে দলগুলো তারা ইচ্ছা করে করে, ঠিক আছে। এবং পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ হচ্ছে এই মোটামুটি 1800 সালের শেষের দিকের পর থেকে, 1900 সালের শেষের দিকে, সরি ভুল বললাম, সবকিছুই কিন্তু হয়েছিল এই বন্দীদেরকে দমিয়ে দেওয়ার জন্য, সবকিছু। এই আফগানিস্তানে যখন মানে আফগানিস্তানকে আমরা এখন ভাবি কি যে এই আফগানিস্তানের মতো খারাপ জায়গার হয় না, মানে এখানে মুসলমানরা কি অবস্থা করে রেখেছে দেখো, তালিবান শাসন টাসন। এই তালিবানদের কারা তৈরি করেছে? এই তালিবানদের কিন্তু তৈরি করেছে আমেরিকানরা। ঠিক আছে, কেন তৈরি করেছে? কারণ হচ্ছে ওই সময় ওখানে রাশিয়া চেয়েছিল ওখানে একটা সোশ্যালিস্ট পার্টি তৈরি করতে। এবং সেই সময় ওই সময়কার যদি মানে ছবি দেখো না আফগানিস্তানে, তুমি চমকে যাবে, মনে হবে যেন লন্ডনের ছবি দেখছি। মানে মেয়েরা সব মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ভাবো। ওই সময় ওই 1970 80 টাশির দিকে মেয়েরা মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ভাবা যায় আজকের দিনে আফগানিস্তানে কেউ ভাবতে পারবে এই জিনিস? যেখানে মানে বোরখা না পড়লে মানে গলা কেটে দেওয়া হচ্ছে, সেই জায়গাটায় ভাবতে পারবে কেউ এই জিনিস? কিন্তু ওই সময়টা তৈরি করেছিল। তখন আমেরিকা ভাবলো, আরে যদি এখানে রাশিয়ার কন্ট্রোল হয়ে যায় তাহলে তো আফগানিস্তান থেকে শুরু করে ভারতে তো এমনি রাশিয়ার মানে ইয়ে হয়ে গেছে। ইন্দিরা গান্ধী কংগ্রেসেরা একটু রাশিয়ার দিকে একটু ঝুঁকে থাকতো, আমেরিকার সঙ্গে ভালো ভালো ব্যবহার রাখতো, কিন্তু যেহেতু নেহেরু বা তার পরবর্তীকালে ইন্দিরা গান্ধী এরা সব সোশ্যালিস্ট টাইপের মানুষ, কাজেই মানে রাশিয়ার দিকে একটু তাদের ভালোবাসা ছিল। এবং এখনো ভারতের দিকে ভারতের সঙ্গে রাশিয়ার খুব ভালো সম্পর্ক। তো তখন ওই আমেরিকা কি করলো, এই তালিবান গোষ্ঠী, তারপরে এই যে মুজাহিদিন ফুজাহিদিন হ্যানা ত্যানা তৈরি করে, মুসলিম ব্রাদারহুড তৈরি করে কি করলো, পুরো মানে একেবারে সেই ইয়ে করে দিল, একেবারে সারা পৃথিবীটাকে যুদ্ধময় করে দিল। সারা পৃথিবীটাকে যুদ্ধময় করে দিল, সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল, ব্যাস হয়ে গেল। মানে সবার মধ্যে একটা জিনিস ঢুকে গেল যে পৃথিবীতে মানে তুমি একা, তুমি মানে নিজেরটা দেখো বাবা, রাজনীতি রাজনীতি নিয়ে ভেবে লাভ নেই। দেখবে এই জিনিসটা এই 1990 90 শেষের দিক থেকে শুরু হয়েছিল, যে তুমি বাবা নিজের কথাটা ভাবো, রাজনীতি রাজনীতি করে কোনো লাভ নেই। নিজে নিজে বাঁচলে বাপের নাম। কেন করা হয়েছে? কারণ এই জিনিসটা হলেই, এবং দেখবে ওই সময় থেকেই দেখবে নিউক্লিয়ার ফ্যামিলি আরো বেশি করে ভাঙতে শুরু করেছে, ঠিক আছে। এই মানে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে দূর ইয়ে ফ্যামিলি আর কি, মানে ওটাকে কি বলে, আহ, একান্নবর্তী পরিবার আরো বেশি করে ভাঙতে শুরু করেছে। কেন ভাঙতে শুরু করেছে? তার কারণ হচ্ছে যে যত মানুষ একা হয়ে যাবে তত মানুষের মধ্যে ইনসিকিউরিটি বাড়বে। আজকে আমাদের মধ্যে আমরা চট করে আন্দোলনে যেতে পারছি না কেন? কারণ আমাদের মনে হচ্ছে, আরে আমি আন্দোলনে চলে গেলে আমার যদি কিছু হয়ে যায় ফ্যামিলির কি হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আগে কি ছিল? আগে নেতাজি আন্দোলনে যেতে পেরেছিল কেন? নেতাজি ভাবলো যে আমি না নেই তো কি হয়েছে, আমার দাদা আছে, বা আমি নেই তো কি হয়েছে, আমার কাকার ছেলে আছে, অসুবিধা হবে না, একই সঙ্গে তো সবাই থাকছে, আমার বাবা মাকে ঠিক দেখবে তারা, এরকম একটা মনোভাব ছিল। কিন্তু যখনই একা করে দিল, প্রত্যেকটা মানে মানুষকে যখন একা করে দিল, ফ্যামিলি গুলো আরো ছোট হয়ে গেল, তখন কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে ওই নিঃসঙ্গতা চলে এলো। এবং যত মানুষ নিঃসঙ্গ হবে তত মানুষ কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে। অঞ্জন দত্ত দেব একটা গান আছে এই নিয়ে, ঠিক আছে, গানটা বোধহয় 40-এর চাল সেরকম কিছু একটা গান, গানটার নাম। ওই গানে দেখবে এই যে ইন্ডিভিজুয়ালিটি মানে মানে ইয়ে অঞ্জন দত্ত নিজেও একজন ইন্ডিভিজুয়ালিস্ট,
কিন্তু তা সত্ত্বেও ইন্ডিভিজুয়ালিস্টিক হলে যে একটা মানুষের মধ্যে কিরকম ইনফিরিয়রিটি থাকে, হ্যাঁ, এবং সেটা কাটানোর জন্য মানুষ কি কি করে সেটা কিন্তু দেখবে ওই গানের মধ্যে আছে আর কি, অল্প বিস্তর আছে। যেহেতু উনি তো কমিউনিস্ট ছিলেন না, কমিউনিস্ট হলে হয়তো উনি আরো ভালো করে ওটাকে ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু তবু কিন্তু উনি রেখেছেন, কারণ উনি নিজে ইন্ডিভিজুয়ালিস্টিক হলেও উনি কিন্তু, যে একটা মানুষ যদি একা থাকে তাহলে তার কি কি অসুবিধা হয় সেটা কিন্তু উনি এই গানের মধ্যে দেখিয়েছিলেন। এবং এইটাই অ্যাকচুয়ালি এই যে মানে বামপন্থা বিরোধী মানে ইয়েরা চায়, যে দলগুলো তারা চায়, যে মানুষ একা হয়ে যাক। এবং দেখো সেই জন্য এখন আন্দোলন হচ্ছে না, এত ইস্যু হয়েছে তারপরেও আন্দোলন হচ্ছে না। ওই একটাই কারণ, যে মানুষ এখন একা হয়ে গেছে। তাও আন্দোলন করবে, আজ না হোক কাল হলেও করবে। ঠিক আছে, যখন একদম দেওয়ালে পিঠ থেকে যাবে তখন করবে। এবং এইটাই নিয়ম। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন ওই আন্দোলনটা করবে তখন সে আন্দোলনের নেতৃত্বে কে থাকবে? যদি তৃণমূলের কোনো দোষের বা কোনো অন্যায়ের যদি অন্যায়ের কিছু নিয়ে যদি আন্দোলন হয়, এবং সে আন্দোলনের নেতৃত্বে যদি বিজেপি থাকে, তাহলে সেই আন্দোলন যদি উদ্দেশ্য সফল হয়, তাহলেও লোকজনের কোনো লাভ হবে না। যেমন তোমার একটা, তুমি হাতের সামনে উদাহরণ পেয়ে যাবে। এই যে এই যে ধরো ইয়েতে, এই যে কি যেন নাম ওই জায়গাটার, রেখা পাত্র যেখানে দাঁড়িয়েছিল, বসিরহাট। হ্যাঁ, এই যে বসিরহাট, সেটা হচ্ছে যে ওখানে দেখবে জমি জমি নিয়ে আন্দোলন হয়েছে। ঠিক আছে, জমি নিয়ে ওখানে আন্দোলন হলো, বামপন্থীরা আন্দোলন করলো। তারপরে কি হলো, বিজেপি ওখানে ঢুকে গেল। যে বিজেপি ওখানে ঢুকে গেল, দেখবে ওই আন্দোলনের আর কোনো মানে থাকলো না, আন্দোলনটা ছত্রভঙ্গ হয়ে গেল, বিভিন্ন রকমের এটা সেটা কনস্পিরেসি হ্যানা ত্যানা চলে এলো। এবং এটাই হবে, যে আন্দোলন হবে কিন্তু সেই আন্দোলনের কোনো ফল হবে না। হ্যাঁ, আরেকটা আন্দোলন দেখো তুমি, চাকরি প্রার্থীদের যে আন্দোলন। ঠিক আছে, চাকরি প্রার্থীরা কি বললো, যে আমাদের বঞ্চিত করা হয়েছে। হ্যাঁ, আমাদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। কি করলো, সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। এবং তখন ওই অযোগ্য যে মানে যারা যোগ্য প্রার্থী যারা বসে রয়েছে তারা বলছে যে আমরা তো এটা চাইনি, আমরা তো চাইনি যে সবাইকে আন্দোলন মানে ইয়ে করে দেওয়া হোক, সবাইকে মানে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হোক। হ্যাঁ, এরকম বলছে, যদিও সবাইকে হয়তো হয়নি, এখনো হয়তো হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো আন্দোলনের নেতৃত্বে বামপন্থী কোনো দল না থেকে কোনো ডানপন্থী দলই থাকে, ডানপন্থী মানে বিরুদ্ধে আন্দোলনে যদি কোনো ডানপন্থী থাকে, তাহলে সে আন্দোলনটাই হবে, কিন্তু আন্দোলনের কিন্তু কোনো সার হবে না। যেরকম আমি ওই আমার এই বাংলাদেশের বন্ধুকে বলছি যে তোদের এই আন্দোলনটাকে তো কোনো বামপন্থী দল তো ইয়ে করছে না, নেতৃত্ব দিচ্ছে না। তোরা এই আন্দোলন দেখবি শেষ পর্যন্ত কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না এই আন্দোলনে। ঠিক আছে, এটা এটা আমি ওকে বলেছি। এবং তুমি দেখে নেবে বাংলাদেশের এই আন্দোলনে কোনো কাজ হবে না, যদি যদি মানে শেখ হাসিনা সরকার পড়েও যায়, যদি আওয়ামী লীগের বদলে বিএনপি বা ওরকম কোনো দল ক্ষমতায় আসে, তাহলে দেখবে সাধারণ মানুষের অবস্থা সে একই থাকবে। কারণ ডানপন্থীরা মানে ডানপন্থীদের তো আর ইয়ে বদলে যাবে না, ডানপন্থীদের হয়তো দলটা বদলে যেতে পারে কিন্তু তাদের চরিত্র তো বদলে যাবে না, চরিত্র তো একই থাকবে, তাই না? এবং আরেকটা জিনিস চায় ডানপন্থীরা, সেটা হচ্ছে যে এরা এমন কিছু আইন তৈরি করতে চায়, যে আইন দিয়ে তোমাকে ওরা মানে ইয়ে করে দেবে আর কি, মানে দমিয়ে দেবে, একদম অঙ্কুরেই তোমার বিনাশ করে দেবে। দেখবে বিজেপি দেখবে নতুন কিছু আইন এনেছে। হ্যাঁ, সেই আইনে যেমন একটা জায়গায় আছে কি, আমাদের যেমন আগের আইন কি ছিল, যে তোমাকে মানে কাউকে যদি জেলে ধরে নিয়ে যাওয়া হয়, 48 ঘন্টা পর পর তার চেক আপ হবে, যে তাকে জেলের মধ্যে টর্চার করছে কিনা, বা তাকে কোনো কিছু তার সঙ্গে কোনো খারাপ কোনো কিছু করছে কিনা। ঠিক আছে, কিন্তু এইবার কি করা হলো, যে ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যতদিন খুশি রেখে দিতে পারে, কোনো রকমের কোনো চাপ নেই। হ্যাঁ, কোনো চেক আপ টেকআপ করতে হবে না। তার মানে কি, তার মানে ধরো তুমি ধরো বিজেপি, ধরো কোনো একটা জায়গায় বিজেপি ক্ষমতায় আছে, তা তুমি বিজেপির বিরুদ্ধে কিছু বললে, কি করবে, তোমাকে ইউএপি আইন দিয়ে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, যে কিছু কার্যকলাপ সেগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকারক বলে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গিয়ে মিডিয়াতে দেখালো যে সুখেন ঘোষ কি দেশদ্রোহী, সুখেন ঘোষ কি তাহলে তালিবানদের সঙ্গে সম্পর্ক আছে, সুখেন ঘোষ কি তাহলে খালিস্তানি। মানে ওরা কিন্তু বলবে না যে সুখেন ঘোষ খালিস্তানি, কারণ বললে তো কেস খেয়ে যাবে, তুমি তো এসবের উপর মানে মানহানির মামলা করে দিতে পারবে। এই জন্য ওই মিডিয়াগুলো তখন কি করবে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবে। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলে মিডিয়া ছাড় ছাড় হতে পারে, কারণ মিডিয়া বলবে যে আমি তো স্টেটমেন্ট দিইনি, আমি তো জাস্ট প্রশ্ন তুলেছি। ঠিক আছে, এরকম বলে, এরকম বলে বলে কিন্তু এটা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এরকম বলে কি করবে, মানুষের চোখে তোমার মানে ছবিটা একদম নষ্ট করে দেবে। তারপর তোমার জেলে ধরে আচ্ছা করে দুমুশ করা হবে। এবং তোমার কোনো চেক আপের তো কোনো ইয়েই নেই, 48 ঘন্টা পর পর যে চেক আপের যে আগে একটা নিয়ম ছিল সেটা তো নেই। কাজেই কোনো তোমার ইয়ে হবে না। কিন্তু ওরা যখন এই আইনটা যখন চালু করবে, তখন কিন্তু বলবে যে আমরা অপরাধীদের জন্য এই আইন মানে এই আইন শক্ত করেছি। হ্যাঁ, কিন্তু কিন্তু এই আইনে কিন্তু চাপা পড়বে হচ্ছে গিয়ে নিরীহ সাধারণ মানুষ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, যে বিরোধী স্বরকে সবসময় মানে বন্ধ করা। আর কমিউনিস্টরা কিন্তু তা না, বামপন্থীরা সবসময় কি চায়, যে একটা গণতন্ত্র যখন চলছে, সেই গণতন্ত্রের যেমন বিরোধী, সেও যেন কথা বলার সুযোগ পায়। একটা বিখ্যাত কথা আছে যে আহ, আমি হয়তো তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তুমি যাতে মতামত দিতে পারো তার সর্বৈব চেষ্টা আমি করবো। এই হচ্ছে ব্যাপার। এবার অনেকে বলবে যে কই রাশিয়াতে তো সেরকম না, চায়নাতে তো সেরকম না। রাশিয়ার চায়নার ব্যাপারটা আলাদা, তার কারণ হচ্ছে মানে সোভিয়েত হোক বা তখন তো রাশিয়া ছিল না, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত হোক বা চায়না হোক, এরা কিন্তু ওয়ান পার্টি সিস্টেমকে মেনে নিয়েছিল। ঠিক আছে, যেরকম ওয়ান পার্টি সিস্টেম বাংলাদেশে চালু করার চেষ্টা করেছিল শেখ মুজিবুর রহমান, যার জন্য ওনাকে খুন হতে হয়।
হুম। তো কিন্তু ওই 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 জিনিসটা কিন্তু চীন এবং সোভিয়েত ইউনিয়নের লোকেরা মেনে নিয়েছিল। ঠিক আছে, কিন্তু সোভিয়েতের যখন পতন হলো, তারপরে যেটা হলো যে সোভিয়েতের পতনের পর চীন ভয় পেয়ে গেল যে ভাই তাহলে না আমরা যদি মানে আমিও তো একটা বিরাট বড় একটা দেশ আমাদের, এই দেশটাকেও যদি এরকম ভাবে আমেরিকা বিভিন্ন ছলচাতুরি করে ভেঙে দেয় তাহলে কি হবে? তখন কিন্তু ওরা আরো বেশি একজোট হয়ে গেল। হম, এই জন্য দেখবে আগে কিন্তু না, চীন এতটা ছিল না, ছিল কিছুটা নিশ্চয়ই ছিল, যেহেতু মানে ওয়ান পার্টির একটা দেশ, কিন্তু এইরকম ছিল না এখন যেরকম ভাবে চীনকে আমরা দেখতে পাই। এখন তো কাইন্ড অফ মানে ওরা কি বলবো, একটা মানে টোটালিটেরিজম এর ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, রাশিয়া তো তাই। তো এই হচ্ছে ব্যাপার আর কি, এইগুলোই হচ্ছে ব্যাপার তো। আর বামপন্থীদের দরকার হচ্ছে আমাদের জন্য, আমাদের নিজেদের জন্য, কারণ আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো না হলে আর থাকবে না, এবং আমাদেরই কনসেপ্ট নিয়ে অধিকারগুলো কেড়ে নেবে। ঠিক ঠিক। আছে, এমন না যে আমাদেরই কনসেপ্ট নিয়ে অধিকারগুলো কেড়ে নেবে। তোমাকেই বলবে যে দেখো তো এই যে প্রত্যেক বছর এত ভোট হচ্ছে কি দরকার, হ্যাঁ একবারই ভোট হোক, একবার ভোট হয়ে 10 বছর থাক। তুমি তখন ভাববে যে ভাই হ্যাঁ সত্যিই তো, মানে কি হচ্ছে, ভোট হয়ে কোনো লাভও তো হচ্ছে না, ফালতু ফালতু দেখে টাকা নষ্ট হচ্ছে, হ্যাঁ 10 বছরে একবার হোক। দেখবে এই যে এবছর যে দেখবে ভোটের পার্সেন্টেজ কমেছে, কেন কমেছে? কারণ বহু মানুষের ভোট ব্যবস্থা থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আবার ভোট কমেছে, যে ও বিজেপি জিতবে, দেখবে একটা এই 400 পারের যে ইয়েটা দিয়েছিল, সেই জন্য অনেকে ভেবেছিল কি ও বিজেপি জিতে থাক, দরকার নেই আর গিয়ে। ঠিক আছে, একেবারে যারা বিজেপির কট্টর বিরোধী তারা গিয়ে ভোট দিয়ে কিন্তু মানে কংগ্রেসকে বা ইন্ডিয়া জোটকে কিন্তু আপলিফ্ট করেছে আর কি। ঠিক আছে, কিন্তু অনেক মানুষ দিতেও যায়নি, কারণ তারা হতাশ হয়ে গেছে, তারা ভেবেছে কি দরকার দিয়ে। আমার কিছু বিজেপির মানে বন্ধু, মানে বিজেপি ভক্ত বন্ধু আছে, তারা বিজেপির ভক্ত, কিন্তু তারা জানে যে বিজেপি জিতবে, ঠিক আছে আমার তাহলে আর ভোট দিয়ে লাভ কি। হ্যাঁ, অর্থাৎ তার কিন্তু ভোট সিস্টেমটা থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। হুম, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। এই 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 জিনিসগুলো কিন্তু দক্ষিণপন্থীরা আমাদের সঙ্গে করবে যদি বামপন্থীরা কমে যায়। আমার আমার যেটা মনে হয় যে কোনো জিনিস সম্পর্কে মানে অন্ধ ধারণা করার থেকে না, তার সম্বন্ধে বই পড়ো। আমি বলছি যে আরএসএস নিয়ে বই পড়ো না, আরএসএস মানে যারা ধরো বিজেপি ভক্ত তাদেরকেও বললাম যে আরএসএস এর বই পড়ো। এই যে একজন বিখ্যাত একজন মানে একজন লোক, পার্থ বন্দ্যোপাধ্যায়, ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, যিনি নিউ ইয়র্কে থাকেন, উনি এক সময় মানে আমাদের পশ্চিমবঙ্গের যে এবিভিপি মানে বিজেপির যে ইউথ উইং আর কি, তার হেড ছিলেন। তিনি আরএসএস ছেড়ে দিয়েছেন, এবং কেন তিনি আরএসএস ছেড়েছেন, তার কেন মনে হচ্ছে যে আরএসএস ভারতের জন্য ক্ষতিকারক, সেই নিয়ে কিন্তু ওনার একটা বই আছে। তো বইটার নাম হচ্ছে রাক্ষসের পেটে 2 দশক। উনি 20 বছর আরএসএস এ ছিলেন, এবং তারপরে কিন্তু আরএসএস থেকে বেরিয়েছেন। তো এই বইগুলো যদি কেউ না পড়ে তাহলে তো বুঝতে পারবে না, শুধু বাইরের মানে প্রচার দেখে কিন্তু বুঝতে পারবে না। আর আরেকটা জিনিস, বিজেপি কিছু মানে ফাঁকা স্বপ্ন দেখায়, যেমন হিন্দু রাষ্ট্র। কিন্তু তারা মানে যারা এই হিন্দু রাষ্ট্র করে লাফায় তাদেরকে আমি একটা কথা বলবো, যে ভারত কিন্তু অলরেডি একটা হিন্দু রাষ্ট্র। এখানে সবচেয়ে বড় যে মানে সবচেয়ে বেশি মানুষ যে ধর্মটা রয়েছে, সবচেয়ে বেশি মানুষের, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। ঠিক আছে, রামায়ণ মহাভারত হচ্ছে এখান এই দেশের মহাকাব্য, এখানকার মহাকাব্য কিন্তু পুরাণ বা অন্য ওই কি বলে ওই হোমারের লেখা ইলিয়াড ওডিসি নয়। এখানকার মহাকাব্য কিন্তু রামায়ণ মহাভারত। কাজে যে দেশের মহাকাব্য হচ্ছে রামায়ণ মহাভারত, হ্যাঁ জাতীয় মহাকাব্য, সেই দেশে আর হিন্দু রাষ্ট্র হওয়ার বাকি আছে কি? সেটা তো অবশ্যই অলরেডি একটা হিন্দু রাষ্ট্র। ঠিক কিনা দাদা? একেবারেই তাই। আর কি হচ্ছে এখানে? আজ অব্দি একটা মুসলমান কোনো প্রধানমন্ত্রী হয়েছে? আজ অব্দি কোনো মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে? বা যে রাজ্যগুলোতে মানে হিন্দুরা সবচেয়ে বেশি, সে রাজ্যে কোনো মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছে? তাহলে তার মানে কি এই যে এরা মানে ভারতবর্ষ মুসলিমদের বিরোধী? কখনোই না, একেবারেই না। এখানে যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হিন্দু, তাই জন্য হিন্দুর প্রধানমন্ত্রী হয়েছে, তার জন্য হিন্দু মুখ্যমন্ত্রী হয়েছে। সবচেয়ে বেশি। তো এর মধ্যে কোনো ওরকম ছলচাতুরিও নেই। এটা অলরেডি হিন্দু রাষ্ট্র, এটা আলাদা করে হিন্দু রাষ্ট্র করতে হবে না।